কি বলবেন এই আলোকে আপনি? সেটা হচ্ছে একক কর্তৃত্ববাদের দিকে নাকি ঐক্যের প্রক্রিয়ার মধ্যে কোন বিষয়টি অগ্রগণ্য? অবশ্যই ঐক্য অগ্রগণ্য। আমরা তো গত 16 বছর ধরে শেখ হাসিনা যখন ছিলেন একটা ঐক্যের উপর ভিত্তি করে আন্দোলন পরিচালনা করেছিলাম। 5ই আগস্ট যখন সরকার পতন ঘটলো, তারপরেও কিন্তু আমাদের সেই জাতীয় ঐক্য ছিল বলেই যখন কোনো থানা পুলিশের উপস্থিতি ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, তখন কিন্তু আমরা রাজনৈতিক দলে যারা নেতাকর্মী বৃন্দ রয়েছেন, আমাদের অ্যাটলিস্ট আমাদের দলেরটা বলতে পারি, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তখন প্রত্যেকটা জায়গায় তৃণমূল পর্যন্ত ফোন দিয়ে বলেছিলেন যে আমাদের যারা নেতাকর্মী রয়েছেন দেশ জুড়ে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় যেন রুখে দাঁড়ায় এবং যে কোনো অস্থিতিশীলতা থেকে দেশকে সুরক্ষা দেয়। প্রত্যেকটা দল এখানে ভূমিকা রেখেছিল। সুতরাং সেই জাতীয় ঐক্য তখনও ছিল এবং 8 তারিখ যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, সে অন্তর্বর্তী সরকারের ডেফিনেশন কি? এটা হচ্ছে একটা নিরপেক্ষ নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। সেটার জন্যই তো আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। সুতরাং এই যে অন্তর্বর্তী সরকার, সেখানে কিন্তু জাতীয় ঐক্যের ভিত্তিতেই এটা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এখানে ফুয়াদ ভাই রয়েছেন, সাকিব ভাই রয়েছেন, ওনারা তো অন্তর্বর্তী সরকারে ছিলেন না, যেভাবে বিএনপিও যায় নাই। কেন? কারণ আমাদের মূল যেটা দীর্ঘদিনের সংগ্রাম ছিল সেটা একটা নির্দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য। সো 8 তারিখে কিন্তু একটা ডিসিশন হয়ে গিয়েছিল যে কারা সরকারে যাবে কারা সরকারে যাবে না। কোনো রাজনৈতিক দলের সরকারে প্রতিষ্ঠিত যায় নাই। কেন যায় নাই? কারণ আমাদের মূল লক্ষ্য ছিল একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে, অংশগ্রহণ থাকবে। আর যারা অরাজনৈতিক শক্তি ছিল এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, বিশেষত গণ অভ্যুত্থানে, ওনারাই কিন্তু অন্তর্বর্তী সরকারে গিয়েছেন একটা আস্থা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে। সে আস্থা এবং বিশ্বাসটা কি? যে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, ওনারা নির্বাচনটা আয়োজন করে দিবেন। আর যে রাজনৈতিক শক্তিগুলো, যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিল, ওনারা সরকারে না গিয়ে সরকারকে সাপোর্ট সিস্টেম হিসেবে ছিলেন। সো 8 তারিখে কিন্তু সেই জাতীয় ঐক্যের একটা প্রতিফলন আমরা দেখেছি। তারপর আজকে 7 মাস হয়ে গিয়েছে, হয়তো সেই ঐক্যে কিছুটা হলেও ফাটল ধরেছে অনেক জায়গাতে, কিন্তু এটা আসলে খুব বড় কোনো বিষয় বলে আমি মনে করি না। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, বাট বেসিক ফান্ডামেন্টালস যদি ঠিক থাকে, একটা ডেমোক্রেটিক অ্যালাইনমেন্ট যদি আমাদের থাকে, মানবাধিকারের প্রশ্নে, আইনের অনুশাসনের প্রশ্নে, বাক স্বাধীনতার প্রশ্নে, ভোটের অধিকারের প্রশ্নে, তাহলে কিন্তু আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র যে মতের অনৈক্য আছে সেগুলোকে আমরা ওভারকাম করতে পারবো। সুতরাং আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমরা এটাকে আসলে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই কিনা। যদি আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যে বিশ্বাস আমাদের রয়েছে যে আমাদের সবার সেই ডেমোক্রেটিক অ্যালাইনমেন্ট রয়েছে, তাহলে আমাদেরকে কি কারণে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, কি কারণে গণ অভ্যুত্থান হয়েছে, সেটার উত্তর খুঁজতে হবে। সেটার উত্তর হচ্ছে এই যে আমরা এমন একটি সরকার ফ্যাসিবাদের সময় দেখেছিলাম যেটার বৈধতা ছিল না, যেটা কোনো নির্বাচনের মাধ্যমে আসে নাই। অর্থাৎ একটা অবৈধ এবং অনির্বাচিত সরকার তারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রেখেছিল। যেহেতু তার ক্ষমতার উৎস জনগণ ছিল না, ভোটের প্রয়োজন হয় নাই, তার ক্ষমতার উৎস ছিল রাষ্ট্রযন্ত্র কিংবা বহির্বিশ্বের কোনো শক্তি, যার কারণে জনগণের উপরে তারা আপড়ে চেপে বসেছিল। জনগণের ক্ষমতা লুণ্ঠিত করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের স্বাধীনতা কেড়ে নিয়েছে। যার কারণে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা হয়েছে কি জন্য? জনগণের ক্ষমতাও নিশ্চিত করতে, অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করতে। তো সেই অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠা হবে কিসের মাধ্যমে? গণতান্ত্রিক প্রক্রিয়া, ভোটের মাধ্যমে। সুতরাং এ কারণে আমরা বলছি যে যদি আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয়, জনগণের কাছে তাদের লুণ্ঠিত অধিকার ফেরত দিতে হয়, তাহলে আমাদের সুন্দরভাবে, যেভাবে আমাদের পরিকল্পনা ছিল যে আস্থা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারকে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দিয়েছিলাম, সেটা আমাদের দ্রুত শেষ করে একটা রোডম্যাপ প্রোভাইড করার মাধ্যমে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। আমরা সবাই তো সেদিকেই তাকিয়ে রয়েছে। এবং অ্যাজ এ ফরওয়ার্ড লুকিং পলিটিক্যাল পার্টি, আমরা কিন্তু শুধু সংস্কারের প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে কথা বলছি না। আমরা সামনের দিনগুলোতে জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে আসার সুযোগ হয়, ইনশাআল্লাহ বিএনপি কিভাবে রাষ্ট্রকে গড়ে তুলবে সেটা নিয়েও কথা বলছি। প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমরা জনগণের সমস্যা সমাধান কিভাবে করব, মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে ঘটাবো, অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তি কিভাবে দেবো, সেগুলো নিয়ে কথা বলছি। সো ইটস এন আইটারেটিভ প্রসেস, যেখানে আমরা প্রাতিষ্ঠানিক সাংবিধানিক জিনিস নিয়ে কথা বলছি এবং সরাসরি জনসম্পৃক্ত সকল শ্রেণী পেশার মানুষের সমস্যা সমাধানের বিষয়ে কথা বলছি। যে ঐক্যের কথা আজকে আলোচনা হচ্ছে, যেহেতু বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, উই আন্ডারস্ট্যান্ড আমাদের একটা গার্ডিয়ানশিপের রোল রয়েছে। সেই রোলটাকে ধারণ করেই বলছি, যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সত্যি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, জনগণের কাছে সত্যিকার অর্থে রাষ্ট্রীয় মালিকানা ফেরত যাবে ইনশাআল্লাহ। ছোট্ট করে প্রশ্নটা করি, যেটি আমাদের দুবক্তাই আলোচনা করেছেন, তুলসী গ্যাবার্ড এবং ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? খুব ছোট করে। প্রথম, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রোপাগান্ডা ক্যাম্পেইন, এখনকার যে টেকনোলজি বেস টাইম, সেখানে এগুলো আসবে। আমাদের যারা সরকারের দায়িত্বে রয়েছেন, ওনাদের ক্যাপাসিটি এনহ্যান্স করার প্রয়োজন রয়েছে। অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আমরা তাদেরকে কনসাল্ট করার পর আমরা ওনাদেরকে সাজেশন দিতে পারি, অ্যাডভাইস দিতে পারি। কারণ যে জিনিসগুলো হচ্ছে, এগুলো তো সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে এবং বাংলাদেশের প্রশ্নে, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বার্থে আমরা সবাই এক।